আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে সংবাদ শিরোনাম। পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা। সারা দেশে অন্তত 13 জন নিহত। রামপুরায় বিটিভি ভবন সহ সরকারি বিভিন্ন স্থাপনায় আগুন। 80% মেধার ভিত্তিতে নিয়োগের সুপারিশ করবে সরকার। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসার প্রস্তাবে সম্মতি প্রধানমন্ত্রীর। গভীর সমুদ্রে মৎস্য সম্পদ আহরণে দেশি বিদেশি ব্যবসায়ীদের বিনিয়োগ করার আহ্বান প্রধানমন্ত্রীর। ঢাকায় আন্তর্জাতিক সি ফুড প্রদর্শনীর উদ্বোধন। এবং শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে আজ সারা দেশে সমাবেশ ও মিছিলের ঘোষণা বিএনপির। ছাত্রলীগকে অবিলম্বে ঘরে ফিরিয়ে নেওয়ার আহ্বান জাপান নেতার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে দেশের বেশিরভাগ এলাকায় সড়ক মহাসড়কে যানবাহন চলাচল ছিল বন্ধ। দিনভর বিক্ষোভ, সমাবেশ ও রাস্তা অবরোধ করে আন্দোলন করে শিক্ষার্থীরা। এই সময় চট্টগ্রাম, রংপুর, সাভার, নাটোর, মানিকগঞ্জ, নওগাঁ ও সাতক্ষীরা সহ বিভিন্ন স্থানে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষে 6 জন নিহত ও শতাধিক আহত হন। সমাবেশ থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। চট্টগ্রামে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় শাহ আমানত সেতু এলাকা। সকাল 10টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে কোটা সংস্কার আন্দোলনকারীরা। এতে চট্টগ্রাম কক্সবাজার সড়ক বন্ধ হয়ে যায়। এ সময় আন্দোলনকারীরা ইট পাথর ছুটতে থাকেন। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল ও ফাঁকাগুলি ছোড়ে পুলিশ। মানিকগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় সাংবাদিক সহ 40 জন আহত হয়। সকাল 11:30টার দিকে কোর্ট চত্বর এলাকায় আন্দোলনকারীদের বিক্ষোভ সমাবেশ চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বিজিবি, র্যাব ও পুলিশের সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়। তবে শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে আইন শৃঙ্খলা বাহিনী ক্যাম্পাস ত্যাগ করতে বাধ্য হয়। সকাল থেকেই ঢাকা বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়িতে অবরোধ করে বিক্ষোভ করছে। এ সময় পুলিশ ও বিজিবির সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও পরে সংঘর্ষ বাধে। রংপুর নগরীর মেডিকেল মোড় ও শাপলা চত্বরে বিক্ষোভ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় বন্ধ হয়ে যায় সব ধরনের যানবাহন চলাচল। উত্তেজিত শিক্ষার্থীরা শহরের কয়েকটি পুলিশ বক্স ভাঙচুর করে। সাতক্ষীরা সদর থানা ঘেরাওয়ের চেষ্টা করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় পুলিশ লাঠিচার্জ ও ফাঁকাগুলি বর্ষণ করলে তা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশের লাঠিচার্জে কোটা সংস্কার আন্দোলনের কমপক্ষে 10 জন শিক্ষার্থী আহত হয়। এ সময় পুলিশ 15 জনকে আটক করে। অন্যদিকে আন্দোলনকারীদের ইট পাটকেলের আঘাতে 3 পুলিশ সদস্য আহত হয়। এছাড়া পটুয়াখালী, ময়মনসিংহ, লক্ষ্মীপুর, নওগাঁ, জয়পুরহাট, ঝালকাঠি সহ দেশের বিভিন্ন জেলায় কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দিনভর কোটা সংস্কার আন্দোলনের পর রাতেও ছিল ঢাকা শহর জুড়ে স্তব্ধতা আর আতঙ্ক। পুলিশ, র্যাব, বিজিবির নিরাপত্তা টহলের মধ্যে ঘটেছে গাড়ি ভাঙচুর আর অগ্নিসংযোগের ঘটনা। অনেক রাস্তা ছিল বন্ধ। আগুন নেভাতে রাতেও ব্যস্ত ছিল ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার রাতে এটিএন বাংলার 2টি গাড়ি ভাঙচুর করা হয়। বিস্তারিত ইয়াসিন রানার রিপোর্টে। দিনভর আন্দোলনে রাস্তায় অগ্নিসংযোগ, ব্লকেট, ভাঙচুরের চিহ্ন রাতেও ছিল ঢাকার রাস্তায়। নিরাপত্তা দিতে শহর জুড়ে টহল দিতে ব্যস্ত ছিল পুলিশ, র্যাব, বিজিবি সদস্যরা। তবে এর মধ্যে থেমে থেমে রামপুরা, মহাখালী, মোহাম্মদপুর টাউন হল, মিরপুর 10, উত্তরা, যাত্রাবাড়িতে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে আন্দোলনকারীদের। রাতে মহাখালী ফ্লাইওভারের নিচে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা। এছাড়াও রাজধানীর বেশ কয়েকটি জায়গায় গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে।
বন্ধ ছিল অনেক সড়ক। এদিকে রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের সামনে পাহারায় ছিল র্যাব বিজিবি সদস্যরা। গভীর রাত পর্যন্ত বনানীর সেতু ভবনের আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস। ভবনের সামনে ছিল আগুনে পোড়া গাড়ি। মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা অফিসে আগুনে পোড়া গাড়িগুলো ছিল সারিবদ্ধ। ভবনের সামনে থেকে শুরু করে গ্রাউন্ড ফ্লোরের সকল গাড়ি পুড়ে ছাই। খবর সংগ্রহ করার সময় মহাখালী শাহীন কলেজের সামনে ভাঙচুর করা হয় এটিএন বাংলার গাড়িও। এছাড়া গুলশান ১ নম্বরে এটিএন বাংলার উপপ্রধান নির্বাহী সম্পাদকের গাড়িও ভাঙচুর করা হয়। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সরকারি চাকরিতে ৮০% মেধার ভিত্তিতে নিয়োগের প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি কথা জানান। ওবায়দুল কাদের বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কঠোর হতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রদল ও শিবিরের কর্মীরা অনুপ্রবেশ করে হত্যার খেলায় মেতে উঠেছে বলে দাবি করেন তিনি। তাদের সন্ত্রাসী বাহিনী আগামী রোববার অ্যাপিল বিভাগের যে শুনানি রয়েছে, সরকারের পক্ষ থেকে আমরা শিক্ষার্থীদের দাবির সাথে সঙ্গতি রেখে 80% মেধা কোটা সংরক্ষণের ব্যাপারে ঐকমত্য পোষণ এবং এ ব্যাপারে আমরাই অ্যাপিল বিভাগে প্রস্তাব রাখব সরকারের পক্ষ থেকে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনার প্রস্তাবে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানান, শিক্ষার্থীরা যখন চাইবে তখনই আলোচনা হবে। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষিতে বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একদিন পরেই সংকট সমাধানে সরকারের সাথে আলোচনায় বসার প্রস্তাব দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। এমন পরিস্থিতিতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেন আইনমন্ত্রীর নেতৃত্বে একটি দল। এতে আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাবকে স্বাগত জানান সরকার প্রধান। প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে জাতীয় সংসদ এলাকায় প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন আইনমন্ত্রী আনিসুল হক। আমরা তাদের এই আলাপ আলোচনার প্রস্তাবে তাদেরকে স্বাগত জানাই। মাননীয় প্রধানমন্ত্রী তাদের এই প্রস্তাবকে অভিনন্দন জানিয়েছেন এবং তাদের এই প্রস্তাবের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে আলোচনা করার জন্য আমাকে আইনমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি তাকে দায়িত্ব দিয়েছেন। আমরা তাদের সাথে বসবো এবং আমরা এটাও বলতে চাই যে তারা যখনই বসতে রাজি হবে, এটা যদি আজকে হয় আজকেই আমরা বসতে রাজি আছি। এ সময় সহিংসতা বন্ধ করে আন্দোলন স্থগিত করার আহ্বানও জানান আইনমন্ত্রী। যেহেতু সরকার তাদের দিক বিবেচনা করে এই দাবিগুলিতে রাজি হয়েছেন, আমার মনে হয় আজকের থেকে আন্দোলন করার আর কোনো প্রয়োজন নাই। আদালতে মামলার শুনানি শুরু হলে কোটার বিরুদ্ধে সরকার পক্ষ সুনির্দিষ্ট প্রস্তাব দেবে বলেও জানান মন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন চেম্বার আদালত। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ওই দিন এই বিষয়ে শুনানি হবে। সন্ধ্যায় বিচারপতি এম এনায়েতুর রহিমের বিশেষ চেম্বার জজ আদালত শুনানির জন্য এই দিন ধার্য করেন। এর আগে বিকেলে অ্যাটর্নি জেনারেল এ এম আমিনুদ্দিন জানান, আগামী রোববার আদালতে সরকার পক্ষ থেকে আবেদন করা হবে। সরকার শিক্ষার্থীদের পক্ষে রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
কোটা সংস্কারের বিষয়ে দাবি মেনে নেওয়া সত্ত্বেও কেউ ধ্বংসাত্মক কার্যকলাপ করলে কঠোর ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর। বিকেলে আলাদা প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এতে উল্লেখ করা হয়, দাবি মেনে নেওয়ার পরেও সাধারণ ছাত্রছাত্রীদের ঢাল হিসেবে ব্যবহার করে দুর্বৃত্তরা সরকারি বেসরকারি স্থাপনা ও সাধারণ জনগণের উপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী চরম ধৈর্যের পরিচয় দিয়েছে। তবে দুর্বৃত্তরা ধ্বংসাত্মক কার্যকলাপ অব্যাহত রাখলে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী আইনের সর্বোচ্চ ব্যবহার করতে বাধ্য হবে। গভীর সমুদ্রে মৎস্য সম্পদ আহরণে দেশি বিদেশি ব্যবসায়ীদের বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় আন্তর্জাতিক অ্যাকুয়াকালচার ও সি ফুড প্রদর্শনীর উদ্বোধন করে তিনি বলেন, বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করবে সরকার। সমুদ্র সম্পদের বহুমুখী ব্যবহার করে ব্লু ইকোনমিকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আপেল মাহমুদের আরেকটি রিপোর্ট। বিশ্বে সামুদ্রিক মাছের চাহিদা 4 লাখ মেট্রিক টন হলেও বাংলাদেশ থেকে রপ্তানি হয় মাত্র 12 ভাগ। 2030 সালের মধ্যে এ খাতে রপ্তানি আয় $5 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 2 দিনব্যাপী আন্তর্জাতিক অ্যাকুয়াকালচার ও সিফুড প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। প্রধানমন্ত্রী বলেন, মাছ উৎপাদন বাড়াতে বিভিন্ন মেয়াদী পরিকল্পনা নিয়েছে তার সরকার। দেশের 2 কোটি মানুষ এর সাথে জড়িত উল্লেখ করে যুব সমাজকে বেকার না থেকে এ পেশায় সম্পৃক্ত হবার আহ্বান জানান তিনি। আমাদের এই বিশাল সমুদ্র সীমা আর যেটা আমরা অর্জন করেছি সেটার দিকে আমাদের আরো নজর দিয়ে এটাকে যথাযথভাবে বাংলাদেশের ইকোনমিতে যেন আরো বেশি অবদান রাখতে পারে, আমাদের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে, সেইভাবে আমরা কাজ করব। পাশাপাশি এখানে বিশাল কর্মসংস্থানেরও সৃষ্টি হবে। খুনুশকুলে দৃষ্টিনন্দন সুন্দর এই শুটকি মাছের একটা কেন্দ্র তৈরি করব, সে পরিকল্পনাও দেওয়া আছে, কিছু কাজও শুরু হয়েছে। যে আমাদের এই সম্পদকে আমরা আরো শৈবাল থেকে শুরু করে খনিজ সম্পদ সব কিছুর জন্য আমরা কাজে লাগাতে পারি, সেভাবে আমাদেরকে দৃষ্টি দিতে হবে। খনিজ সম্পদের পাশাপাশি গভীর সমুদ্র সম্পদ আহরণের উপর জোর দেন প্রধানমন্ত্রী। সমুদ্র সম্পদ বহুমুখী ব্যবহার করে আমাদের অর্থনীতি, ব্লু ইকোনমি, এটাকে আমরা আরো সমৃদ্ধশালী করতে পারবো। সেই ক্ষেত্রে আমি আশা করি যারা বিনিয়োগকারী আজকে বাংলাদেশে এসেছেন বা যারা আমাদের দেশি বিনিয়োগকারী, আপনারা যৌথভাবে এই বিনিয়োগের ক্ষেত্রটা আবিষ্কার করা এবং এখানে আরো বিনিয়োগ করতে পারেন। দেশি বিদেশি বিনিয়োগকারী তাদের সবাইকে আহ্বান করব যে আপনারা আসেন, বাংলাদেশে বিনিয়োগ করেন আর এই সম্পদটা আমাদের আরো কাজে লাগান। আমরা যেন আরো কাজে লাগাতে পারি সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি। তিনি বলেন, মিরের সরাই থেকে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভের কাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সে সাথে সমুদ্রের পানি থেকে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা নিয়েও গবেষণা চলছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। কোটা আন্দোলনের শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে আজ বিকেল 3টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মিছিল করবে বিএনপি। একই সাথে সারা দেশের মহানগর ও এবং জেলা সদরেও এই কর্মসূচির ডাক দিয়েছে দলটি। রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে জানান, ক্ষমতার অপব্যবহার করে শিক্ষার্থীদের ন্যায় সঙ্গত আন্দোলনকে থামাতে সরকারের অপপ্রচেষ্টা ব্যর্থ হয়েছে। অসংখ্য শহীদের রক্তে সমঝোতার পথ সরকার নিজেই বন্ধ করে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। দেশের জনগণ এই সরকারের নির্মমতা ও অপশাসন থেকে মুক্তি চায় বলে দাবি করেন মির্জা ফখরুল। যে সরকারের হাতে আমাদের সন্তানেরা নির্মমভাবে খুন হয়েছে, সেই খুনি সরকারের কাছে খুনির তদন্ত কিংবা বিচার নয়, জনগণ খুনি সরকারের বিদায় চায়। আগামীকাল শুক্রবার বেলা 3টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় ঐক্য সমাবেশ ও মিছিলে অংশগ্রহণের জন্য আমরা সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি। সাধারণ ছাত্রদের কোটা আন্দোলন দমনে ছাত্রলীগ রাস্তায় নামায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে বলে দাবি করেছেন রওশনপন্থী জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ।
তাই অবিলম্বে ছাত্রলীগকে ঘরে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ফিরোজ রশিদ বলেন, একজন সাংবাদিকের উস্কানিমূলক এবং অযাচিত প্রশ্নের জন্য দেশে আজ এই ভয়াবহ পরিস্থিতি। ছাত্রদের আন্দোলনকে সমর্থন জানিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্যে এই জাপা নেতা বলেন, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যাতে অন্য কোনো পক্ষ তাদের উদ্দেশ্য হাসিল করতে পারে। ছাত্রদের এই ন্যায্য দাবি, এই অহিংস আন্দোলনের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি। তাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা এমন কোনো দিকে যাবেন না যাতে রাষ্ট্রের ক্ষতি হয়, দেশের ক্ষতি হয়, আপনার আমার সকলের ভবিষ্যৎ নষ্ট হয়, এমন কোনো আন্দোলনে যাবেন না। এখনো সময় আছে। আপনারা আশা করি একটি ন্যায্য প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন, আমরা আশা করব যে আগামী 2-1 দিনের মধ্যে সুপ্রিম কোর্ট বসে আপনাদের আশা পূরণ করবে। নীতি সুধার বাড়িয়ে আবারও সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রথমবারের মতো সংবাদ সম্মেলন না করেই বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আগামী 6 মাসের জন্য নতুন আর্থিক নীতি প্রকাশ করা হয়েছে। চড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাজস্ব নীতির সঙ্গে সমন্বয় করে নতুন নিয়মে স্মার্ট পদ্ধতির সুধার নির্ধারণের ভিত্তি করা হয়েছে। 2024-25 অর্থ বছরের প্রথম মুদ্রানীতিতে নীতি সুধার বৃদ্ধি, কুলিং পেগ এবং খেলাপি ঋণ কমানোর নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এপ্রিলে সুধার বাজার ভিত্তি করা হয়। এতে কোনো কোনো ব্যাংকের সুদের হার 18 ভাগের কাছাকাছি চলে যায়। সেই হিসেবে নতুন মুদ্রানীতিতে এই ধারা অব্যাহত থাকছে। আন্তর্জাতিক সংবাদ। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি আবারও প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। আজ দেশটির পার্লামেন্টের নেসেটে একটি প্রস্তাব পাশ হয়। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোটের সঙ্গে যৌথভাবে ডানপন্থী দলগুলো পার্লামেন্টে এ সংক্রান্ত বিল আনে। বিলের বিপক্ষে পড়েছে মাত্র 9টি ভোট। প্রস্তাবে বলা হয়, ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে নেসেট। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরায়েলের জন্য হুমকি উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, এটি হলে সন্ত্রাসবাদ বাড়বে। পার্টেক্স খেলার খবর। প্যারিস অলিম্পিকের উদ্বোধনীতে বাংলাদেশের পতাকা বহন করবেন আর্চার সাগর ইসলাম। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে আয়োজিত সংবাদ সম্মেলনে পতাকা বহনের বিষয়টি জানান বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময় তিনি বলেন, আর্চার সাগর সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে, এজন্যই তাকে পতাকা বহনের জন্য নির্ধারিত করা হয়েছে। প্যারিস অলিম্পিকে আর্চার সাগর, 2 সাঁতারু সোনিয়া ও রাফি, শুটার রবিউল এবং অ্যাথলেট ইমরানুর রহমান অংশগ্রহণ করবেন। 24 জুলাই থেকে শুরু হবে প্রতিযোগিতা, তবে আনুষ্ঠানিক উদ্বোধন 26 জুলাই। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা। সারা দেশে অন্তত 13 জন নিহত। রামপুরায় বিটিভি ভবন সহ সরকারি বিভিন্ন স্থাপনায় আগুন। আশি শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগের সুপারিশ করবে সরকার। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসার প্রস্তাবে সম্মতি প্রধানমন্ত্রীর। গভীর সমুদ্রে মৎস্য সম্পদ আহরণে দেশি বিদেশি ব্যবসায়ীদের বিনিয়োগ করার আহ্বান প্রধানমন্ত্রীর। ঢাকায় আন্তর্জাতিক সি ফুড প্রদর্শনীর উদ্বোধন। এবং শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে আজ সারা দেশে সমাবেশ ও মিছিলের ঘোষণা বিএনপির। ছাত্রলীগকে অবিলম্বে ঘরে ফিরিয়ে নেওয়ার আহ্বান জাপা নেতার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।